Hello, my dear friends. Welcome to another new chemistry class for class 9 and class 10. So, students, আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের তিনটি নীতি আছে। এগুলো হলো পাউলির বর্জন নীতি, আউফবাউ নীতি এবং হুন্ডস এর সূত্র। এই নীতিগুলোর আলোচনা তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন বইয়ে পাবে। এখানে এই নীতিগুলোর মূল ধারণা নিয়ে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সংক্ষেপে আলোচনা করা হলো। ওকে স্টুডেন্টস, এতে আমরা কি দেখতে পেলাম? পরমাণুর ইলেকট্রন বিন্যাসের জন্য টোটাল তিনটি নীতি রয়েছে। একটা হচ্ছে পাউলির বর্জন নীতি, আরেকটা হচ্ছে আউফবাউ নীতি, আরেকটা হচ্ছে কি হুন্ডসের সূত্র। তো এই বিষয়গুলা আমরা মানে একাদশ দ্বাদশ শ্রেণীতে গেলে তখন বিস্তারিতভাবে জানতে পারবো। এখন জাস্ট এগুলোর উপর ভিত্তি করে মানে সংক্ষিপ্তভাবে আমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা দেখানো হয়েছে। ওকে, তাহলে চলো আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। দেখো, আমরা গত লেকচারগুলোতে দেখেছিলাম ইলেকট্রন প্রথম কি করে সর্বনিম্ন অরবিটে প্রবেশ করে, তাই না? এটা কিন্তু আবার অরবিটাল, মানে এটা হচ্ছে উপশক্তি স্তর। আর আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম সর্বনিম্ন মানে শক্তি স্তরে প্রবেশ করে। তো তখন আমরা দেখতে পাই যে তৃতীয় শক্তি স্তরকে মানে পরিপূর্ণ না করে ইলেকট্রনগুলো চতুর্থ শক্তি স্তরে চলে যায়। তো এই বিষয়ে এখন আমরা এই উপশক্তি স্তরের বিষয়টা যদি আমরা বিস্তারিতভাবে জানি, তাহলে আমরা বুঝতে পারবো কেন ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে চলে যায়। তো দেখো, এখানে এই লাইনটা পরে বোঝা যায়, কারণ পরমাণু কি প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে। যে অরবিটাল গুলোর মানে উপশক্তি স্তরগুলোর শক্তি কম, ইলেকট্রন প্রথমে সেই অরবিটালে প্রবেশ করবে, পরবর্তীতে তারা উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তাহলে চলো আমরা কোনটা উচ্চ শক্তির অরবিটাল এবং কোনটা নিম্ন শক্তির অরবিটাল ফার্স্ট এই বিষয়টা জেনে নিই। জেনে নিলে আমাদের কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর দেখো, অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান এবং উপশক্তি স্তরের মানের যোগফলের উপর নির্ভর করে। যে অরবিটালের n+l এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে n+l এর মান যে অরবিটালের বেশি তার শক্তিও বেশি এবং সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। ওকে, এতটুকু পর আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম প্রথমে ইলেকট্রন কি করে প্রথমে যেই অরবিটালের শক্তি কম সেই অরবিটালে প্রবেশ করে এবং যেটা শক্তি বেশি সেটাতে পরে প্রবেশ করে। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটার শক্তি কম এবং কোনটার শক্তি বেশি। তো আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? n+l এর মানের মাধ্যমে। ওকে, এখানে n কি? n হচ্ছে শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, আর l হচ্ছে উপশক্তি স্তর। তো দুটার মানকে যোগ করলে আমরা যে যোগফলটা পাবো এগুলা দিয়ে আমরা কম্পেয়ার করবো কোন যে আমাদের যে অরবিটাল গুলো রয়েছে এগুলোর মধ্যে কম্পেয়ার করবো কোনটা শক্তি বেশি এবং কোনটা শক্তি কম। ওকে, তাহলে নেক্সট পেজে দেখো, একটা এক্সাম্পল দেখো। 3d অরবিটালের জন্য আমরা n এর মান কি পাই? 3। এখানে n এর মান 3 কেন? দেখো, এইটার জন্য আমরা জানি কি এটা হচ্ছে প্রধান শক্তি স্তরে 3, তাই না? আর d হচ্ছে অরবিটালের জন্য এসেছে উপশক্তি স্তরের জন্য, তাহলে এখানে n এর মান 3 হবে, l এর মান 2 হবে। আমরা কি জানি d 2 এর জন্য d হয়, তাই না? 1 এর জন্য কি হয়? 1 এর জন্য হয় p, 0 এর জন্য হয় s। তো হিসাবে এখন এই d এর পরিবর্তে আমরা এখানে l এর মান 2 হবে। অতএব n+l এর মান দেখো এখানে 3+2 আমরা যোগ করে দেব, n এর মান 3 আর l এর মান 2 যোগ করে দিলে হয় 5। ওকে, আবার এখন 4s এর ক্ষেত্রে দেখো, 4s অরবিটালের জন্য n এর মান 4, যেটা 4s এখানে 4 আছে এজন্য n এর মান 4, l এর মান 0, কারণ যেহেতু s আছে l এর মান 0। অতএব n+l এর মান 4 এই যে 4+0 কত? 4। তো এতটুকু দেখে তোমরা কি বুঝতে পারলে? এখানে 4s এর জন্য আমরা n+l এর মান পেয়েছি 4 আর 3d এর জন্য আমরা পেয়েছি 5। তাহলে আমরা কি বলতে পারি এখানে শক্তি কোনটার বেশি? দেখো, কাজেই 3d অরবিটালের চেয়ে 4s অরবিটাল কম শক্তি সম্পন্ন। মানে কি? মানে 3d অরবিটালটা বেশি শক্তি সম্পন্ন আর 4s কি কম শক্তি সম্পন্ন। তাহলে ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে এবং পরে 3d অরবিটালে প্রবেশ করবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আবার দুটি অরবিটালের n+l এর মান যদি সমান হয় তাহলে যে অরবিটালটিতে n এর মান কম সেই অরবিটালের শক্তি কম হবে এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে।
দেখো এখানে ক্ষেত্র বিশেষ অনেক সময় এখানে 5 হয়েছে 3D এর মান, এখানেও মানে এই আরেকটা কম্পেয়ার করতে গেলে আমাদের 5 চলে আসতে পারে, অথবা এখানে 4 আসছে আরেকটা আমরা কম্পেয়ার করলে এখানে 4 চলে আসতে পারে। তখন মানে কোনটা বেশি শক্তির হবে এবং কোনটা কম শক্তির হবে এটা আমরা কিভাবে নির্ণয় করব? এই দুটার মধ্যে যে দুটাকে কম্পেয়ার করেছি এই দুটার মধ্যে শক্তি স্তরের যেটার প্রধান শক্তি স্তরের মান কম সেটাই হবে কি কম শক্তি সম্পন্ন, মানে এন এর মান কম। দেখো এন এর মান মানে কম মানে কি প্রধান শক্তি স্তরের মান কম। তাহলে একটা এক্সাম্পল দেখো, যেমন 3D ও 4P এর n প্লাস এল এর মান যথাক্রমে 3 প্লাস 2 5। দেখো 3 এর ক্ষেত্রে এটা আমরা জানি ডি এর জন্য 2 আর এখানে 3, আর 4P 4 এর জন্য এখানে 4 আর এল, আর এখানে পি পি 1 এর জন্য পি আমরা জানি তো এখানে 1, আর এটা কত 5, তাই না? So এখানে কি দেখতে পাচ্ছ দুটোই 5, তাই না? যদি এখানে দুটাই 5, কিন্তু এখানে একটা বিষয় কি দেখো, একটা 3D একটা 4P। তো এখানে যেহেতু 3D অরবিটাল n এর মান কম, এই দুটার মধ্যে n এর মান কোনটাতে কম? 3D এর মধ্যে n এর মান 3 আর 4P এর মধ্যে n এর মান 4, দ্যাট মিন 3D এর মধ্যে n এর মান কম, তাই এই অরবিটালের শক্তি কম, মানে 3D অরবিটালের শক্তি কম এবং এই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেহেতু 4P এর তুলনায় 3D অরবিটালের শক্তি কম, সুতরাং 3D তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে 4P অরবিটালে n এর মান বেশি হওয়ায় এর শক্তি 3D এর চেয়ে বেশি, তাই এই অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে। আই হোপ তোমরা বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো এই হিসাব অনুযায়ী পরমাণুর অরবিটালের ক্রমবর্ধমান শক্তি হবে এরকম। দেখো এখানে শক্তির ক্রমটা রয়েছে, ফার্স্টে 1s, এরা সবচেয়ে কম শক্তি সম্পন্ন, তার থেকে বেশি এটা, তার থেকে বেশি এটা, তার থেকে বেশি 3s, তার থেকে বেশি 3p, তারপর 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, 8s। ওকে, এখানে দেখতে পাচ্ছ যে 4f কতটা পরে আছে 6s এর উপরে, তাই না? মানে 4f এ ইলেকট্রন প্রবেশ করতে হলে ইলেকট্রন গুলো আগে 5 কেও পার হবে, দেখো 5s কেও পার হবে, 5p পার হবে, 6s এ প্রবেশ করার পরে তারপরে 4f এসে প্রবেশ করবে। ওকে, এটা কি জন্য হয়? অরবিটালের শক্তির জন্য হয় এমনটা। ওকে, তো এখন এইটাকে তোমরা ইজিলি কিভাবে মনে মনে রাখবে, এটার জন্য দুটা ওয়ে আছে এবং ওয়ে দুটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটা বইয়ের মধ্যে দেওয়া আছে একটা, অরবিটালের শক্তি কম ওইটাকে আমরা ফার্স্টে কি করবো, এই সিরিয়াল ওয়াইজ আমরা অরবিটাল গুলো লিখে নিব। দেখো এই প্রথমটার মধ্যে 1 এর অরবিটাল গুলো মানে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তরগুলো আমরা লিখেছি। দ্বিতীয় লাইনে কি লিখবো আমরা? দ্বিতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলো লিখবো। তারপর তৃতীয় লাইনে আমরা তৃতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলো লিখবো। এটার মধ্যে 4টা, এটার মধ্যে 5, এটার মধ্যে 6, এটার মধ্যে 7, এটার মধ্যে 8, এভাবে লিখবো। লিখার পর এখন আমরা কি করবো, জাস্ট এখানে এভাবে পিছনে টানবো আর করে। ওকে, তারপর 2s, তারপর এটা, তারপর এভাবে কিভাবে হয়েছে তোমরা দেখো। এইভাবে যাওয়ার পর আমরা কোন দিক থেকে কোন দিক বরাবর আসবো দেখো, 1s 2s, এই তারপর এখান থেকে এটা ঘুরে যাবে, এদিকে ঘুরে গিয়ে 2p, আবার এটা দিক দিয়ে ঘুরে যাবে, আবার পিছন দিক থেকে আসবে 3p 4s, আবার এখান থেকে এটা এভাবে ঘুরে যাবে, দেখো 3d 4p 5s, দেখো 3d 4p 5s। তো এভাবে এটা এভাবে ঘুরবে। ওকে, এভাবে গিয়ে পিছন দিক থেকে ঘুরে ঘুরে আসবে। এভাবে শক্তি ক্রমগুলো হয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো শক্তি ক্রমটা মানে কিভাবে আমরা দিনই মনে রাখতে পারি। তো আরেকটা ওয়ে আছে দেখো, আমরা তাহলে এটার মাধ্যমে মনে রাখতে পারি। শোনো শোনো পিঙ্কি, শোনো পিঙ্কি শোনো, ডিপিএস করো, ডিপিএস, এফ ডিপিএস করো, এফ ডিপিএস। দেখো এখানে এই শোনো হচ্ছে এস, এটাও এস, পিঙ্কি হচ্ছে পি, আবার এই শোনো হচ্ছে এস, আবার এই পিঙ্কি হচ্ছে পি, আবার হচ্ছে এটা হচ্ছে এস, এই ডি হচ্ছে এডি, পি হচ্ছে এপি, আর 5s এর এস হচ্ছে এস। তো এইভাবে পর্যায়ক্রমে সবগুলো হবে। ওকে, তো এই তোমরা এই লাইনটাকে মনে রাখলে হবে। শোনো শোনো পিঙ্কি, শোনো পিঙ্কি শোনো, ডিপিএস করো, ডিপিএস, এফ ডিপিএস করো, এফ ডিপিএস। এখানে এই দুই জায়গায় যে করো রয়েছে এগুলোর সাথে এখানে মিলবে না, আর বাকিগুলো সবগুলোর সাথে কি তোমরা একটা একটা করে মিলিয়ে নিবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কোনটার সাথে কোনটাকে মিলাবে। তো এইভাবে করলে কি এই লাইনটা মনে রাখলে তোমরা ইজিলি এগুলাকে মনে রাখতে পারবে কোনটার পরে কোনটার শক্তি। ওকে, তারপর দেখো উপস্তরগুলোর শক্তির ক্রমগুলো মনে রাখার জন্য 3.0 নং চিত্রে উত্থাপিত শক্তির সাহায্য নেওয়া যায়, যেটা এতক্ষণ যেটা দেখালাম, কিছুক্ষণ আগে যেটা দেখালাম। ওকে,
আমরা দেখেছি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন, ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টি ইলেকট্রন এবং এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। সেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি। তাহলে এই নীতি অনুসারে আমরা নিম্নের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস বিশ্লেষণ করতে পারবো। তাহলে চলো আমরা এখানে 4টা মৌল আছে, 4টা মৌল ইলেকট্রন বিন্যাস একটু দেখে নিই। এখানে ফার্স্টে পটাশিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19টি। তো ফার্স্টে আমরা সিরিয়ালে কি মানে ফার্স্টে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এভাবে লিখে নিয়েছি। তো 1s এর মধ্যে দেখো আমি এভাবে এখানে করে দেখাই। পটাশিয়ামের 19, ফার্স্টে কি 1s। 1s এর মধ্যে কয়টা যেতে পারবে? 2টা। আর বাকি থাকে কয়টা? 17টা আমাদের এখনো বাকি। 1s এর পরে তারপর প্রথম শক্তি স্তর এবং উপশক্তি স্তর শেষ আমাদের। ওকে, এখন আমরা দ্বিতীয় প্রধান শক্তি স্তরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে দুটা উপশক্তি স্তর রয়েছে, দুটা কি কি 2s এবং 2p। 2s এর মধ্যে দুটা প্রবেশ করবে, এই 2p এর মধ্যে 6টা। দেখো এখানে কিন্তু শক্তি কম কি, ঠিক আছে তাই না? 2s 1s 2s 2p। তো আমরা ইলেকট্রন গুলো এখানে প্রবেশ করালাম। এখানে আমাদের 10টা শেষ। তাহলে প্রথম শক্তি স্তর পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় শক্তি স্তর পরিপূর্ণ। এখানে প্রথম শক্তি স্তর পরিপূর্ণ নাকি দ্বিতীয় শক্তি স্তর পরিপূর্ণ আমরা এই বিষয়টা দেখবো না। আমরা জাস্ট এখানে এই শক্তির ক্রমটা, এই যে এখানে এই ক্রমটা মেনটেন করে আমাদেরকে ইলেকট্রন গুলোকে প্রবেশ করাতে হবে। তারপর দেখো আমরা এখন তৃতীয় শক্তি স্তরের গুলো লিখবো। 3s, তারপর কি 3p। সাপোজ আমরা দুটোই লিখলাম। 3s এ আমরা, তারপর দেখো এখানে শক্তি কোনটা? 3s এর। তো 3s এ আমরা দুটা দিব। তারপর হচ্ছে 3p, 3p তে আমরা 6টা দিলাম। তো তারপর দেখো 4s, তাই না? তো এখানে আমি 3 এর জন্য জায়গা রেখে এখানে 4s লিখলাম। 4s এর মধ্যে আমরা এখন কয়টি দিব? তো কয়টা হয়ে গেছে অলরেডি? 10 12 18 হয়ে গেছে, আমার তো একটা বাকি। তো আমরা কি জানি এই 3 পরে কিন্তু তৃতীয় প্রধান শক্তি স্তরে আরো একটা উপশক্তি স্তর বাকি ছিল, তাই না? 3d বাকি ছিল। 3d এর মধ্যে কিন্তু 10টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। তো যেহেতু এখানে আমরা শক্তির ক্রম দেখলে কি দেখতে পাই, এখানে এই 3d এর মধ্যে 4s এ ইলেকট্রন প্রবেশ করার পরে প্রবেশ করবে, তাই না? তো যেহেতু ইলেকট্রন বেঁচে আছে একটা, একটা এখন কি এই 4s এ প্রবেশ করে ফেলবে। তো 4s এ যদি প্রবেশ করে, 4s এ কিন্তু একটা ঘাটতি রয়ে গেছে, তাই না? তো 3d তে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না, 3d হবে 0। তো 3d 0 এটাকে আমরা এখানে না দিলে হবে, এখানে দেয়া লাগবে না, এটা বাদ, এখান থেকে তোমরা এটাকে বাদ দিতে পারো। দেখো এখানে 3d কিন্তু দেয়া নাই, তাই না? তো এইভাবে ইলেকট্রন বিন্যাস মূলত করতে হয়। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো যেখানে 1s দুটা, 2s দুটা, 2p তে 6টা, তারপর 3s, তারপর 3p, তারপর কি এখানে 3d ছিল। তো 3d তে প্রবেশ করতে পারবে না, কারণ 4s ইলেকট্রন প্রবেশ করার পর আর ইলেকট্রন বাকি নাই। যদি বাকি থাকে তাহলে প্রবেশ করতে পারবে। দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো প্রথমে 1s তারপর 2s, যে এখানে এই সিকোয়েন্সটা আমরা মেনটেন করি। ওকে, এটা মেনটেন করি। তাহলে স্ক্যান্ডিয়ামের 1s এ 2, 2s এ দুটা, 2p তে 6টা, 3s এ দুটা, 3p তে 6টা। তো এভাবে তো 3p পর্যন্ত দেখো রয়েছে। তারপর 4s এ যাবে। এটার এই 3p এর পরে ইলেকট্রনটা এই 4s এ প্রবেশ করেছে দুইটা। ওকে, দুইটা প্রবেশ করার পর তাহলে আমাদের 20টি ইলেকট্রন হয়ে গেছে। দেখো এখান থেকে এত পর্যন্ত ক্যালকুলেশন করলে 18, এখানে দুইটা 20 আর একটা বাকি থাকে। তো এই একটা ইলেকট্রন এই 3d তে প্রবেশ করেছে। তো এভাবে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস সম্পন্ন হয়েছে। ওকে, এখন টাইটানিয়ামের ক্ষেত্রে দেখো 22টা। ফার্স্টে 1s2, তারপর 2sa2, 2p6, 3s2, তারপর 3p6। তো এরপর প্রবেশ করবে ইলেকট্রন কোথায়? এই 4s এ দুটো ইলেকট্রন প্রবেশ করেছে। তার আমাদের টোটাল 20টি ইলেকট্রন মানে প্রবেশ হয়ে গিয়েছে, আর দুটি ইলেকট্রন বাকি। এই দুটি ইলেকট্রন আমাদের এই 3d অরবিটালে প্রবেশ করেছে। দেখো দুটো অরবিটাল, দুটা ইলেকট্রন। তো আমরা কি দেখতে পাই, ইলেকট্রন গুলো কি করে মানে তৃতীয় শক্তি স্তর কিন্তু এখানে অপূর্ণ রেখে কি করে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের উপশক্তি স্তরের ধারণার কারণে। ওকে, কারণ উপশক্তি স্তর মেনটেন করে ইলেকট্রন গুলো মূলত প্রবেশ করে। ওই যে নেক্সট ক্লাসে আমরা যে দেখেছিলাম যে তৃতীয় শক্তি স্তর খালি রেখে চতুর্থ শক্তি স্তরের গুলো প্রবেশ করে, মূলত কি এই কনসেপ্টটা থেকেই। আই হোপ প্রিভিয়াস ক্লাসে যেটা বলেছিলাম যে তোমরা উপশক্তি স্তর পড়লে এগুলো জানতে পারবে। আই হোপ তোমাদের ওই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, তারপর দেখো যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে। যে এখানে এখানে প্রবেশ করার পর আমাদের 19টা কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন কিন্তু 3p এর পরে কিন্তু 3d, তাই না? আমি নরমালি যখন উপশক্তি স্তর সিরিয়াল একটার পর একটা লিখবো তখন তো 3d তে প্রবেশ করবে না, কারণ কি আমাদের যে শক্তির ক্রমের যে হিসাবটা এই হিসাবের জন্য। এই জন্য আমরা কি এখানে এই ইলেকট্রনটাকে এই 4s এ পাঠিয়ে দিয়েছি। ওকে, তারপর দেখো আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 19তম ও 20তম ইলেকট্রন দুটি 4s অরবিটাল পূর্ণ করে
21তম ইলেকট্রনটি পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন 3d অরবিটালে প্রবেশ করে। এখন স্ক্যান্ডিয়ামটা দেখো, এই দুটার মধ্যে কি 19তম আর 20তম ইলেকট্রন দুটি রয়েছে, তাই না? এখানে যেহেতু টোটাল 21টা, তো 19তম আর 20তম ইলেকট্রন এখানে রয়েছে। তো তারপর 21তম ইলেকট্রনটি এখানে 3d অরবিটালে প্রবেশ করেছে, কারণ কি এই 3d এই 4s থেকে বেশি শক্তি সম্পন্ন। ওকে, আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। তারপর দেখো, বিশেষ করে মনে রাখতে হবে যে যখন ইলেকট্রন বিন্যাস লিখবে তখন একই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তর পাশাপাশি লিখবে, তা না হলে ইলেকট্রন বিন্যাস লেখার সময় ভুল হয়ে যেতে পারে। যেমন একটা এক্সাম্পল দেখো, আয়রনের জন্য, তো এখানে আমরা কি এটা কি প্রথম শক্তি স্তর, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। সো দেখো, এই প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর রয়েছে, একটা লিখলাম। দ্বিতীয় শক্তি স্তরে দুটা লিখেছি। তৃতীয় শক্তি স্তরে তিনটা, আমরা এখানে তিনটা লিখেছি। আর চতুর্থ শক্তি স্তরে চারটা রয়েছে, যদি এখন আমাদের এগুলো প্রয়োজন নাই, কারণ 26 ইলেকট্রন কি আমাদের এখানে জায়গা হয়ে গেছে, সেভাবে লিখেছি। এখানে একটা বিষয় দেখো, 5টি ইলেকট্রন এটাতে প্রবেশ করেছে, তারপর এটাতে, তারপর এটাতে, তারপর এটাতে, তারপর এটাতে, তারপর কিন্তু ইলেকট্রন এখানে প্রবেশ করেছে। ওকে, এই দুটা পরিপূর্ণ হয়েছে। হওয়ার পর বাকি যে 6টা, মানে 20টা পর্যন্ত এখানে কমপ্লিট হয়েছে, বাকি 6টা এই 3D তে প্রবেশ করেছে। কিন্তু প্রবেশ করলে আমরা কি করেছি, এই 3D কে কিন্তু আমরা এই পাশে লিখিনি। আমরা এই পাশে না লিখে এই 4s এর পূর্বে আমাদেরকে লিখতে হবে, আমাদেরকে এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। দেখো, সো যদিও এক্ষেত্রে 4s অরবিটাল ইলেকট্রন 3d অরবিটালের আগে প্রবেশ করে, জাস্ট এটাই, মানে এটার আগে যে এটাতে প্রবেশ করেছে এটাই বোঝানো হয়েছে। তো আমরা লেখার সময় কি এগুলা এভাবে লিখতে হবে। দেখো, প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তর পাশাপাশি লিখতে হবে। সো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে নাও পারো, প্রবলেম নাই, এই ইলেকট্রন বিন্যাস আমরা নেক্সট ক্লাসগুলোতে মানে বারবার করব, মানে যখন তোমাদের সিকিউ কোশ্চেন সলভ করব, এরকম ইলেকট্রন বিন্যাস আমাদের বারবার করতে হবে। পাশাপাশি এমসিকিউ সলভ করার সময় আমরা যথেষ্ট পরিমাণ ইলেকট্রন বিন্যাস করব। তো এগুলো নিয়ে তো প্যানিক করার কিছু নাই, দেখবে তোমরা ইলেকট্রন বিন্যাস ক্লিয়ার ভাবে পারতেছো। আর তাছাড়া আমি চাইলে তোমাদেরকে একটা ইলেকট্রন বিন্যাস করে দেখিয়ে দিতে পারি। সাপোজ যেমন দেখো, সোডিয়ামের কত 11, তাই না? সেটাকে আমরা কিভাবে করবো দেখো, 11টা ইলেকট্রন, তো 1s2, তারপর হচ্ছে 2s2, চারটা শেষ, 2p6, তাহলে এখানে দেখো কয়টা, 10টা শেষ। তো আমরা কি জানি, 1s 2s 2p, এখন তো দ্বিতীয় শক্তি স্তর শেষ, এখন 3s, তাই না? তো 3s 1 হবে, কারণ ইলেকট্রন আর বেঁচে আছে মাত্র একটা। আর এখানে দেখো শক্তির ক্রম কিন্তু ঠিকঠাক আছে, 1s এর পরে 2s, তারপর 2p, তারপর 3s। তো এখন আমরা এটা কি আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তো এইভাবে আমরা মূলত সবগুলো ইলেকট্রন বিন্যাস করতে পারি। ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখব ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। ওকে স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি, ফলো দিয়ে ফেলো, এবং যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমাদের পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।